তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্যতারা। এখান থেকে আমি প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট জায়গাগুলো বুঝিয়ে দিচ্ছি। কোনো জায়গায় যদি বুঝতে না পারো প্রথমেই বলছি, সেগুলো আবার জিজ্ঞেস করবে, আমি আবার বলে দেবো। আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। দেখো, এখানে প্রথমে দেওয়া রয়েছে মহাবিশ্ব। আসলে মহাবিশ্বটা কি? দেখো, মহাবিশ্ব বহু পুরনো, অর্থাৎ এখানে দেখো প্রায় 1400 কোটি বছর আগে সম্প্রসারণ হওয়া শুরু হয়েছিল মহাবিশ্বের। প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি কিন্তু ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, তার সঙ্গে প্রচুর ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়েছিল। কি সৃষ্টি হয়েছিল? মহাজাগতিক মেঘ, অর্থাৎ মহাজগতের মধ্যে যে এক প্রকার মেঘ রয়েছে, ঠিক আছে, সেই মেঘের সৃষ্টি হয়েছিল। সেই ধুলোর মেঘ যেটা সৃষ্টি হয়েছিল, গ্যাস থেকে তৈরি হয়েছিল কি কি? নীহারিকা, ছায়াপথের নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি। তাহলে আমাদের এই বিশ্বে যখন মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল, সেই মহাবিশ্ব সৃষ্টির সময় একটা মহাজাগতিক মেঘ তৈরি হয়ে যায়। ঠিক আছে, একটা মেঘের মতো সৃষ্টি হয়। সেই মেঘ কোটি কোটি বছর ধরে, এই ধুলোর মেঘ গ্যাস থেকে কি কি তৈরি হয়েছিল? এই নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, এগুলোর সৃষ্টি হয়েছিল। এইবারে তোমাদেরকে আমি আস্তে আস্তে পড়াবো নীহারিকা কি, ছায়াপথ কি, নক্ষত্র কি, গ্রহ কোনটা কাকে বলে, উপগ্রহ কাকে বলে, ধূমকেতু, উল্কা, এই জিনিসগুলো কি? মহাজাগতিক শক্তি। তো এগুলোকে কি, কাকে বলে, এই জিনিসগুলো আমরা কিন্তু জানব। দেখো, নীহারিকা প্রথমে দেওয়া রয়েছে। নীহারিকা ভালো করে শুনবে। মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাকে নীহারিকা বলে। তাহলে নীহারিকা আসলে কি? যদি সংজ্ঞা পড়ে যে নীহারিকা কাকে বলে, এখান থেকে এই অবধি লিখে দিলেই হবে। সঙ্গে আর একটু এখানে এক্সট্রা দেওয়া রয়েছে, তোমরা এগুলোকেও কিন্তু বাড়িতে ভালো করে বসে বসে পড়বে, আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে মহাবিশ্ব সৃষ্টি যখন হয়েছিল প্রায় 1400-1400 কোটি বছর আগে, সেই সৃষ্টির সময় না অসংখ্য ধূলিকণা, গ্যাসের একটা মহাজাগতিক মেঘ তৈরি হয়েছিল। একটা বড় মেঘ তৈরি হয়েছিল। সেইটাই হয়েছিল কি? সেইটাকেই বলা হচ্ছে নীহারিকা বা নিবুলা। এই নীহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয়। এইবারে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়ে যে নক্ষত্র বা তারাদের জন্ম কোথা থেকে, কি লিখবে? উত্তর কি হবে? উত্তর হবে নীহারিকা থেকে। ঠিক আছে। মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পর, যখন মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল, তার 10 লক্ষ বছর পর গ্যাসীয় পদার্থগুলো না, যত গ্যাসীয় পদার্থগুলো ছিল সব জমাট বাঁধতে শুরু করলো, এক জায়গায় হতে শুরু করলো। সব ছড়িয়ে ছিটিয়ে ছিল প্রথমে, তারপরে এক জায়গায় যে হতে শুরু করলো, তাদের মধ্যে থেকে তৈরি হয়ে গেল, হ্যাঁ, তাদের মধ্যে 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 তৈরি হতে থাকে কি? শূন্যস্থান, ফাঁকা জায়গাও কিন্তু তৈরি হতে পারে। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলি, ধরো এইখান থেকে এতটা বড়, আমরা যদি উদাহরণ হিসাবে মহাকাশ ধরি, এইবারে বিশ্ব ব্রহ্মাণ্ড মহাকাশ তো পুরোটাই ফাঁকা। এইবারে দেখা গেল এই যে এইখান থেকে এই অবধি একটা অংশ রয়েছে, যেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এতটা অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি এইগুলোকে কি করলাম? এক জায়গায় করে দিলাম। এইগুলোকে এক জায়গায় যদি এইটুকু জায়গায় করে দিই, তাহলে বাদ বাকি এই জায়গাগুলো কি থাকবে? শূন্যস্থান, ফাঁকা হয়ে যাবে। এই জায়গাগুলো কি তখন কি হবে? যখন এই যে ছড়ানো জিনিসটাকে
আমি এক জায়গায় করে দিই, তখন এই জিনিসটা কী হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমাদের নক্ষত্র কিন্তু তৈরি হতে থাকলো এবং বিশ্বব্রহ্মাণ্ড শূন্যস্থান কিন্তু পূরণ হতে লাগলো, শূন্য হতে লাগলো, অনেক জায়গায় ফাঁকা হতে থাকলো। আগে সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, যে যেখানে ছিল, ধীরে 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 নিজেদের আকর্ষণের মধ্যে দিয়ে কাছে আসতে থাকলো। কাছে আসার পর ওই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু শূন্যস্থান তৈরি হতে থাকলো। জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারে জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়। তাহলে কেমন ছিল প্রথম দিকে? প্রথম দিকে এরকম ছিল, এইখানে একটা ছিল, এখানে ধরো একটা ছিল, এখানে একটা ছিল। এইবারে কি হয়, এই তিনটে একটা সময়ের পর না এক জায়গায় মিলিত হয়ে এত বড় একটা নক্ষত্রের সৃষ্টি করে দিয়েছিল। তাহলে তোমাদের আমি খাতা নিয়ে নিলাম, জায়গাটা বইয়ে অসুবিধা হচ্ছে বোঝাতে। তা দেখো, চারিদিকে এরকমভাবে ছিটিয়ে ছিল আগে বিভিন্ন টুকরো 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 মেঘ, গ্যাসীয় পদার্থগুলো এরকমভাবে ছড়িয়েছিল। তা যখন এই টুকরো টুকরো অংশগুলো এক জায়গায় কি হলো, সব এক জায়গায় জমা হলো, যখন এগুলো সব এক জায়গায় জমা হলো, একটা বিশাল আকৃতি কি তৈরি হলো, নক্ষত্রের তৈরি হলো, একটা বিশাল আকৃতি নক্ষত্রের তৈরি হলো। তাহলে তোমাদের নীহারিকা এইভাবেই সৃষ্টি হয়, সব জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্যাসীয় বড় বড় পদার্থগুলো এক জায়গায় হয়ে একটা কি তৈরি হয়েছিল, একটা বড় গ্যাসীয় নক্ষত্রে তৈরি হয়েছিল, জ্বলন্ত নক্ষত্রের জন্ম দিয়েছিল। বেশ, তাহলে নীহারিকা হয়ে গেল। এরপরে দেখি কি রয়েছে, আমাদের ছায়াপথ। তাহলে ছায়াপথটা কি? লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটি ছায়াপথ তৈরি হয়, গ্যালাক্সি তৈরি হয়। তাহলে আমাদের যে পৃথিবী একটা নক্ষত্র, ঠিক আছে, পৃথিবী, ভুল বললাম, আমাদের সূর্য হচ্ছে একটি নক্ষত্র। এই রকম প্রচুর সূর্যকে নিয়ে কি তৈরি হচ্ছে, ছায়াপথ বা গ্যালাক্সি তৈরি হচ্ছে। এই যে আমাদের পুরো গ্যালাক্সি দেখাচ্ছে, এইটার নাম কি, আকাশগঙ্গা। তার মানে কি, সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথে রয়েছে। তাহলে এই যে মিল্কি ওয়ে, এটার ইংরাজি নাম হচ্ছে মিল্কি ওয়ে। তাহলে আমাদের পরীক্ষায় যদি পড়ে যে আমরা কোন ছায়াপথে বাস করছি, তাহলে উত্তর কি হবে, আকাশগঙ্গা। তাহলে উত্তর কি হবে, আকাশগঙ্গা, তাই তো? বেশ, এই ছায়াপথগুলো কেমন, এই ছায়াপথগুলো দেখতে কেমন? ছায়াপথগুলো পেঁচানো, ডিম্বাকার। দেখো, পেঁচানো, পেঁচানো মানে কীরকম, এইরকম, এইখানে এরকম হচ্ছে, এরকম এরকম। এবার এখানে বিভিন্ন জিনিস কিন্তু পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এরকম করে কিন্তু সব জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক আছে? এইটা আছে আমাদের ছায়াপথ, মিল্কি ওয়ে। এইগুলো কিন্তু পরীক্ষায় পড়তে পারে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে ছায়াপথ কেমন? ছায়াপথ কিন্তু পেঁচানো বা ডিম্বাকার, ডিমের আকারের ইত্যাদি নানা রকমের আকৃতির হয়। প্রায় 10,000 কোটি নক্ষত্র, এই রকম সূর্যের মতো কত কোটি আছে, 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটি বিরাট পেঁচানো কিন্তু ছায়াপথ, বিরাট পেঁচানো একটা ছায়াপথ, ঠিক আছে, আকাশগঙ্গা। খালি চোখে রাতের আকাশে যত তারা আমরা দেখতে পাই, সবই কিন্তু এই আকাশগঙ্গা ছায়াপথের তারা। আমরা যদি আমাদের চোখ মেলে আমরা আকাশের দিকে তাকাই, যত তারা দেখতে পাবো, সব তারাগুলো কোথাকার অংশ, এই আকাশগঙ্গার অংশ, এই আকাশগঙ্গারই কিন্তু অংশ। বেশ, তোমাদের কিন্তু পরীক্ষায় পড়তে পারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন,
যেটা হচ্ছে নক্ষত্র কি। নক্ষত্রটা কিন্তু পরীক্ষায় পড়ে, আর গ্রহ এবং নক্ষত্রের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেশ বলি, দেখো আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র, ছোট বড়, নীলচে হলদে সাদা, কতগুলো একা একা একা, আবার কতগুলো একসঙ্গে ঝাঁক ঝাঁক বাঁধা থাকে। এই তারা বা নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, যাদের নিজস্ব কিন্তু আলো বা উত্তাপ আছে। তার মানে কি, এখানে বইয়ে যেটা দেওয়া রয়েছে তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে নক্ষত্রের নিজস্ব আলো আছে না নাই? আছে। নক্ষত্রের নিজস্ব আলো আছে, কিন্তু গ্রহগুলোর নিজস্ব আলো নেই। হ্যাঁ, এটা মনে রাখবে। তাহলে এই নক্ষত্রের রঙটা কেমন, পরীক্ষায় যদি পড়ে যে নক্ষত্র কেমন হয়, তাহলে এখানে লিখবে যে কোনো তারা বা কোন তারা কতটা উত্তপ্ত রং দেখে কিন্তু বোঝা যায়। ছোট লাল তারা উষ্ণতা কিন্তু সব থেকে কম, ছোট ছোট যে লাল তারা থাকে তার উষ্ণতা সব থেকে কম। আকাশে এরকম তারার সংখ্যা সব থেকে বেশি। তাহলে ছোট ছোট লাল তারার সংখ্যা আকাশে সব থেকে বেশি। মাঝারি হলুদ, তার উষ্ণতা আরও একটু বেশি। বিরাট নীল তারার উষ্ণতা কিন্তু প্রচণ্ড বেশি। আমাদের মহাকাশে সূর্যের থেকেও অনেক বড় নক্ষত্র কিন্তু পাওয়া যায়। তাদের কাছে সূর্য একটা ছোট্ট অংশের মতো, এত বড় বড় নক্ষত্র কিন্তু আমরা পাই। সূর্য কিন্তু তাদের কাছে অনেক ছোট। এবার দেখো, আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই কিন্তু সব থেকে বেশি। খালি চোখে আমরা এই তারাগুলোকেই দেখতে পাই। তাহলে খালি চোখে আমাদের কোন তারাগুলো দেখতে পাই? অনেকটা বড় যে উজ্জ্বল তারা, সেইগুলোকে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই। ঠিক আছে, নাহলে টেলিস্কোপের সাহায্যে আমাদেরকে তারাগুলোকে দেখতে হবে। আচ্ছা, এই যে তারাগুলো রয়েছে, এই যে নক্ষত্রগুলো আমরা যখন দেখতে পাই খালি চোখে, এইগুলো কত দূরে রয়েছে? আমাদের তো প্রশ্ন আসতেই পারে যে এই যে নক্ষত্রগুলো আমরা আকাশে দেখি, এই নক্ষত্রগুলো কতটা দূরে রয়েছে? এইখানে তোমাদের পুরো ডাউট ক্লিয়ার করা আছে। ভালো করে মনে রাখবে যে তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। তাহলে কি করে মাপবো আমি কোটি কোটি দূরে রয়েছে? সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারাটির নাম কি, নক্ষত্রটির নাম কি? এটা পরীক্ষায় পড়ে যে সূর্যের সবচেয়ে কাছের আরেকটি নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। আচ্ছা, তাহলে কত কাছে রয়েছে আমাদের কাছ থেকে? 41 লক্ষ কোটি কিলোমিটার দূরে। বাবারে, আমার পাশের বাড়ি তো নয়, কিন্তু কত দূরে রয়েছে? 41 লক্ষ কোটি কিলোমিটার দূরে। দেখা করতে যাবি নাকি? হ্যাঁ, যাবে? হ্যাঁ, তো গার্লফ্রেন্ড হয় যে দেখা করতে যাবি। তাহলে এটা কি কতটা দূরে? 41 লক্ষ কোটি কিলোমিটার দূরে। সেই তুলনায় সূর্য কিন্তু অনেক কাছে আছে। তাহলে সূর্য আমাদের কাছ থেকে কত দূরে আছে? পৃথিবীর কাছ থেকে মাত্র 15 কোটি কিলোমিটার। কোথা 15 কোটি আর কোথা 41 লক্ষ কোটি, বহুত পার্থক্য রয়েছে। তাই সূর্যকে বড় আগুনের থালার মতো দেখায়, সূর্য এত কাছে রয়েছে বলে। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে কত মিনিট? 8 মিনিট 20 সেকেন্ড। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। তাহলে সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে কত? 8 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা, এরপরই আমরা জানবো তাহলে আলোর স্পিড কত। ওই যে সূর্যের আলোটা পৃথিবীতে যখন আসছে, তাহলে কত মিনিট লাগছে? 8 মিনিট ধরে আসছে, মানে এতটা দূর 15 কোটি কিলোমিটার থেকে আমাদের এখানে পৌঁছাচ্ছে, আলোটা পৌঁছাতে 8 মিনিট লাগছে। তাহলে লাইটের স্পিড কত? লাইটের স্পিড হচ্ছে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে যাবে, মানে প্রায় চাঁদে চলে যাবে। এক বলবি আর চাঁদে চলে যাবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ,
হ্যাঁ, তো গাড়িগুলো যে আলোর স্পিডে যায় যে, এবার আমাদের গাড়ি যদি আলোর স্পিডে যায় তবে এই প্রক্সিমা সেন্টাউরিতে পৌঁছাতে কত সময় লাগবে, 41 কোটি কিলোমিটার, লক্ষ কোটি কিলোমিটার, সেটা হিসাব করে একবার বাড়িতে দেখবি। এই 3 লক্ষ দিয়ে 41 লক্ষ কোটিকে ভাগ করলেই আমরা বেরিয়ে যাবে যে লাইটের স্পিডে আমরা যদি যাই এই প্রক্সিমা সেন্টাউরির কাছে, তাহলে কতক্ষণে পৌঁছাবো, বা কত দিনে পৌঁছাবো, বা কত বছর পর পৌঁছাবো। এটা তো তাও আমাদের সব থেকে কাছের নক্ষত্র, যেগুলো তারপরেও দূরে দূরে রয়েছে, আরও কত দূরে থাকবে, বুঝতে পারলি? তাহলে 3 লক্ষ কিলোমিটার, দেখ এই গতিবেগে 1 বছর আলো যতটা দূরত্ব যায় সেইটাই হচ্ছে 1 আলোকবর্ষ। তার মানে আমাদের এর বোঝায় আমাদের 1 সেকেন্ডে আলো কতটা যায়, 3 লক্ষ কিলোমিটার, 3 লক্ষ কিমি, তাই তো? তাহলে 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার যায়। এবারে 1 সেকেন্ডটাকে আমরা 1 বছর ধরে করলাম। 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গেল, 2 সেকেন্ডে 6 লক্ষ কিলোমিটার গেল, 3 সেকেন্ডে 9 লক্ষ কিলোমিটার গেল। এইভাবে হিসাব করতে করতে 1 বছর পর আলো কত দূর যাবে, তাহলে তাহলে তোকে এখানে 1 সেকেন্ডটাকে কত প্রথমে করতে হবে, 60 সেকেন্ডে আলো কতটা যায় দেখবি। 60 সেকেন্ডে মানে 1 মিনিট, তাহলে 1 মিনিটের আমরা হিসাব পেলাম যে আলো কত কিলোমিটার যায়, এটা হিসাব করা হলো। এইবারে 24 ঘন্টায় কত মিনিট থাকে, বা 1 ঘন্টায় কত মিনিট থাকে, 60 মিনিট। তাহলে এই যে অংশটা বেরোলো 1 মিনিটে, ঠিক আছে, 1 মিনিটে কত লক্ষ কিলোমিটার, একে আবার 60 দিয়ে গুণ করে দিবি, ওটা তো 1 ঘন্টা হলো, একে আবার 24 দিয়ে গুণ করবি, ঠিক আছে। তার মানে কি, এইভাবে বেরোতে বেরোতে যখন 1 বছর এই 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার ধরে যখন 1 বছর হিসাব করব, যত দূর আলো পৌঁছাবে সেটা হচ্ছে 1 আলোকবর্ষ দূরে। কত হবে, সেটা হচ্ছে 1 আলোকবর্ষ। সেটা কি হবে, 1 আলোকবর্ষ। ভাব তাহলে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আমাদের আলো যাচ্ছে, এইটা 1 বছর ধরে আলো এত স্পিডে যাবে, যত দূর যাবে ততটা হচ্ছে 1 আলোকবর্ষ। এইরকম কত কোটি আলোকবর্ষ দূরে যে নক্ষত্রটা থাকে তার কোনো হিসাব নাই। মানুষ যতদূর অবধি এই আপাতত মানে আমাদের যে টেলিস্কোপ রয়েছে বা বিভিন্ন যন্ত্র পাঠিয়ে যতদূর অবজার্ভ করতে পেরেছে মানুষ, সেই অবধি এখনও কিন্তু মানুষ তার বাইরে কিন্তু বেরোতে পারেনি। ধীরে ধীরে বিজ্ঞানীরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এতটাই বড় আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড যে আমরা এই জায়গায় অতি নগণ্য জায়গায় কিন্তু আমরা রয়েছি। বিশাল বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। তাহলে দেখ 1 বছরে আমাদের বেরোলো 1 আলোকবর্ষ, তাহলে 1 বছর লাইট 3 লক্ষ কিলোমিটার স্পিডে যত দূর যাবে সেটা হচ্ছে 1 আলোকবর্ষ। এইবারে দেখ আমি কি বললাম, হিসাব তোকে বার করতে হবে না, হিসাব বেরিয়েই আছে। আমি এখনই বললাম না 41 লক্ষ কোটি কিলোমিটার প্রক্সিমা সেন্টাউরি। তাহলে দেখ জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব, এই দূরত্ব আলোকবর্ষ এককে পরিমাণ করেন। এই এককে প্রক্সিমা সেন্টাউরি দূরত্ব কত, পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ। কত, 4. হ্যাঁ, এইবারে মাথায় দেখ 1 বছরে যায় 1 আলোকবর্ষ, তার মানে এখানে বলেছে 4.2 আলোকবর্ষ, মানে কত সময় লাগবে, 4 বছর প্রায় 2 মাস। তার মানে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে যদি আলো ট্রাভেল করে, 3 লক্ষ কিলোমিটার ট্রাভেল মানে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে যদি আলো ছুটে যায়, ঠিক আছে,
তাহলে এই যে প্রক্সিমা সেন্টাউরি রয়েছে এখানে, এর কাছে পৌঁছাতে কত সময় লাগবে? প্রায় 4 বছর 2 মাসের মতো সময় লাগবে। ভাব তাহলে, তার মানে আমাদের সবথেকে কাছের যে নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি, ওখানে পৌঁছাতে আমাদের ক বছর লাগছে? 4 বছর 2 মাস। কতটা দূরত্ব ভাব। তার মানে আলোর গতিবেগে তো কোনো জিনিস যায়ই না, আপাতত তো যায় না, পরবর্তীকালে কি যাবে জানি না, যেতেও পারে। বুঝতে পারছিস? তাহলে এই অবধি আমরা বুঝলাম। এরপরে চলে আসি লাস্ট 2 পাতায় এই পড়াবো। এরপরে নক্ষত্রমণ্ডল আছে। কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতির মনে হয়। দেখবি আমাদের মহাকাশে কি আছে, এখানে একটা তারা, এখানে একটা তারা, এখানে একটা তারা, এখানে একটা তারা, এরকম একটা তারা থাকে। এই তারাগুলোকে যদি আমরা একসঙ্গে এরকম করে না লাইনের মতো জোড়া লাগিয়ে দিই, এরকম করে যদি লাইনের মতো জোড়া লাগিয়ে দিই, দেখ এটা অনেকটা কিন্তু কাটা চিহ্ন, গণিত চিহ্নের মতো লাগছে। আমরা এরকমভাবে কল্পনা করি, আমরা এইভাবে অনেক সময় তারাগুলোকে কাল্পনিকভাবে কিন্তু কল্পনা করি। এখানে দেখো ছবি রয়েছে তোমাদের এইখানটাতে। তাহলে এই যে বিভিন্নভাবে কাল্পনিকভাবে যোগ করি, তাহলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এই রকম একটা তারার ঝাঁককে কি বলছি? নক্ষত্র মণ্ডল। তাহলে পরীক্ষা যদি পড়ে যে নক্ষত্র মণ্ডল কাকে বলে, এখান থেকে এই অবধি লিখে দিলেই হবে। এই সম্পর্কে অনেক রূপকথা, কল্পকাহিনী, বিভিন্ন জিনিস কিন্তু তৈরি হয়েছে। উত্তর আকাশে 7টা উজ্জ্বল তারা আমরা যাকে বলি সপ্তর্ষি মণ্ডল। তাহলে সপ্তর্ষি মণ্ডল রয়েছে। আবার আকাশের অন্যদিকে ইংরেজি এম অক্ষরের মতো কিন্তু ক্যাসিওপিয়া রয়েছে। এইগুলো কিন্তু পরীক্ষায় পড়ে যে ক্যাসিওপিয়া ইংরেজি কোন অক্ষরের মতো দেখতে। তারপরে সপ্তর্ষি মণ্ডল, উত্তর আকাশে যে 7টি উজ্জ্বল তারা রয়েছে তাকে সপ্তর্ষি মণ্ডল বলছে। আবার আকাশের অন্যদিকে রয়েছে ইংরেজি এম অক্ষরের মতো ক্যাসিওপিয়া, আর ক্রুশ চিহ্নের মতো বক মণ্ডল রয়েছে। এই যে ক্রুশ চিহ্নের মতো বকের আকার রয়েছে, এইটা বক মণ্ডল। আবার অপূর্ব সুন্দর নক্ষত্র কালপুরুষ, ঠিক আছে, কালপুরুষ রয়েছে, একেও কিন্তু কল্পনা করা হচ্ছে। আমরা কিন্তু নক্ষত্রগুলো এমনভাবে সাজানো রয়েছে প্যাটার্নে, আমরা যদি সেইগুলোকে এইভাবে যুক্ত করে রেখে দিই তাহলে একটা আলাদা একটা চিহ্ন দেখাবে, ঠিক আছে। এটা কি একটা সাহসী শিকারীর মতো দেখতে হয়। তাহলে কালপুরুষ কেমন? পুরা কাহিনীর এক সাহসী শিকারীর মতো দেখতে। আশা করি এইটা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু যারা ভিডিও দেখছো তারা কমেন্ট করো। আর তোরা এখানে যারা রয়েছিস অফলাইনে যারা পড়ছিস আমার সামনে, তারা কিন্তু জিজ্ঞেস করবি। এই ভিডিওটা হয়ে যাওয়ার পর কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই বল, আমি এগুলোকে বলে দিচ্ছি। আবার এগুলোকে পড়, একবার পড়ে নেওয়ার পর সেগুলো আবার বাড়ি থেকে ভালো করে পড়বি। ভালো করে পড়ার পর সেগুলোকে যেগুলো মুখস্থ হচ্ছে, যে আমি যেরকম করে বুঝিয়ে দিলাম, ছবি এঁকে এঁকে এই জায়গাগুলো তোদের খাতায় থেকে গেল। আর যারা ভিডিওতে দেখছে তারাও তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলো পড়ে রাখতে পারো। আর এখান থেকে কিন্তু আমি প্রশ্ন পরে দিয়ে দেবো, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু করতে হবে, ঠিক আছে। বেশ, এই অবধি থাকলো, এই অবধি পড়া হলো। এর পরের কিন্তু আমরা পরের দিনে জানবো দিনের বেলা তারা আমরা দেখতে পাই না কেন, এগুলো নিয়ে আলোচনা করব। তারাগুলো মিট করে কেন, হ্যাঁ, টেলিস্কোপটা কী জিনিস, হ্যাঁ, এর পরে হ্যাঁ এই যে ছবিগুলো দেখ এঁকেছে, দেখ ছবিগুলো এঁকেছে, দেখ এই যে তারাগুলো এর সাথে যুক্ত করে দিয়েছে। আমরা যদি এরকম করে যুক্ত করতে পারি তারাগুলোকে পর এইভাবে, হ্যাঁ, এরকম করে, হ্যাঁ, তারপরে এই যে পর যে তারাগুলো রয়েছে এইভাবে যুক্ত করতেও যেতে পারি আমরা, এমনি করে এইভাবেও কিন্তু আমরা যুক্ত করে যেতে পারি তারাগুলো। মানে একটা রূপের তৈরি হয়ে যাবে, একটা রূপ তৈরি হয়ে যাবে। এগুলো আমরা পরের দিনে জানবো। বেশ, ঠিক আছে, এই অবধি থাকলো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।